হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারটার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আজকে মূলত আমরা ভগ্নাংশ যে পার্টটা আছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভগ্নাংশ সম্পর্কে অলরেডি তোমরা ক্লাস 6-এ অনেকটা ধারণা পেয়ে গেছো যে ভগ্নাংশ কি, ভগ্নাংশের যোগ কিভাবে করে, ভগ্নাংশের বিয়োগ কিভাবে করে, সেগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। তারপরও ভগ্নাংশ কি সেটা আমি আরেকবার একটু বলে নিচ্ছি। যে ধরো কোনো একটা বিশেষ গোষ্ঠী আছে বা একটা বড় কোনো একটা বস্তু আছে, সেটার কিছু একটা অংশ বিশেষ নিয়ে যদি আমরা কাজ করি বা নির্বাচিত করি, তাহলে সেই বিশেষ গোষ্ঠীটার যে অংশটা নিয়ে কাজ করছে সেই অংশটাকে বিশেষ গোষ্ঠীর জন্য ভগ্নাংশ বলবো। ভগ্নাংশ কথাটার মানেই তাহলে বোঝা যাচ্ছে যে ভাঙ্গা অংশ। তার মানে কোনো একটা বড় জিনিসের আমরা যদি কিছু একটা অংশ ভেঙে আলাদা করে আলোচনা করি, তাহলে সেটাকে আমরা কি বলবো? ভগ্নাংশ বলবো। ধরো সাপোজ ধরো তুমি 20টা বল আছে, 20টা বলের মধ্যে তুমি 5টা বল নিয়েছো, তার মানে তোমার এই মোট যে 20টা বল আছে সেই 20টা বলের 5টা বল নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে সেটাকে এভাবে আমরা লিখেছিলাম 5/20 অথবা 20/5। এটাকে আমরা কি বলছি? তার ভগ্নাংশ আকার। তাহলে শুধু আমরা এই ভগ্নাংশ কি শুধু সেটাই না, আমরা ক্লাস 6-এ ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করে সেটাও আমরা জেনে গিয়েছিলাম। তাহলে এখন আমাদের আর বাকি আছে কি? এখন বাকি আছে ভগ্নাংশের গুণ এবং ভাগ। আজকে তাহলে মূলত আমরা দুটো ভগ্নাংশের গুণ কিভাবে করে এবং ভাগ কিভাবে করে সেটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। তাহলে আসো আমরা প্রথমে তাহলে ভগ্নাংশের গুণ কিভাবে করে সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে আজকে আমাদের প্রথম যে টপিকটা আছে সেটা কি? ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ। এই ভগ্নাংশের গুণের মধ্যে আমরা মোট 3টি পার্ট পাবো। ভগ্নাংশের গুণের হিসাবে আমরা মোট 3টি পার্ট পাবো। কি কি? প্রথমটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সাথে সংখ্যা এবং ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ কিভাবে গুণ করব সেটা আমরা প্রথমে দেখব। তারপর দেখব অপারেটর কি সেটা সম্পর্কে আমরা আইডিয়া নেব। আর লাস্টলি দুটি ভগ্নাংশের মধ্যে কিভাবে গুণ করে সেটি আমরা দেখে নেব। দুটি ভগ্নাংশ মধ্যে কিভাবে গুণ করে সেটা আমরা দেখে নেব। তবে আসো প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ কিভাবে গুণ করে সেটা আমরা দেখে নিচ্ছি। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1, 2, 3, 4 যে ন্যাচারাল যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা। এবার এই স্বাভাবিক সংখ্যার সাথে যে কোনো একটা ভগ্নাংশ যদি আমাকে গুণ করতে হয় তাহলে সেটা কিভাবে করব? ধরো সাপোজ 2 × 3/7 আছে। তো এখানে 2 হচ্ছে আমার কি? স্বাভাবিক সংখ্যা, আর 3/7টা কি হচ্ছে? ভগ্নাংশ। তাহলে এটার গুণটা আমরা কিভাবে করব? একদম সিম্পল হিসাব। ভগ্নাংশ যখন আমরা ক্লাস 6-এ শিখেছিলাম তখন আমরা দেখেছিলাম ভগ্নাংশের যে দুটো পার্ট আছে, উপরে একটা পার্ট নিচে একটা পার্ট আছে, সেই পার্টগুলোকে আমরা কি বলি? হর এবং লব। তাহলে এখানে আমার হচ্ছে উপরেরটার সাথে উপরেরটা আর নিচেরটার সাথে নিচেরটা। তাই এখানে স্বাভাবিক সংখ্যা সবসময় উপরেই থাকে। তাহলে এই গুণটা নিয়ে হচ্ছে এই স্বাভাবিক সংখ্যাটা দিয়ে আমার ভগ্নাংশের যে উপরের যে পার্টটা আছে সেটাকে গুণ করে নেব, অর্থাৎ 2 × 3 হবে। আর নিচে যেটা ছিল সেটা ঠিক একইভাবে থেকে যাবে, অর্থাৎ আনসার কত আসছে? 6/7। তাহলে এটাকে যদি আমি সূত্র আকারে লিখি তাহলে কি হবে? ধরো a × b/c আছে, তাহলে এটা গুণ যদি করি তাহলে গুণের হিসাবটা কি হবে? উপরে হবে ab, নিচে হবে c। অর্থাৎ কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে কোনো একটি ভগ্নাংশকে যদি আমরা গুণ করি তাহলে শুধু তার উপরের পার্টটাতে গুণ হবে, নিচের পার্টটা যেমন ছিল ঠিক তেমনই থেকে যাবে, সেটা কোনো চেঞ্জ হবে না। তাহলে গেল এটা আমাদের স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ কিভাবে গুণ করব। তারপরে যেটা আছে অপারেটর। অপারেটর কথাটার মানে কি?
অপারেটর কথাটার মানে হলো, দেখবে আজকে আমরা কিছু সমস্যার সমাধান করতে গিয়ে এই অপারেটর কথাটা পাবো। অপারেটর কথাটার অর্থ হলো যে কোন একটা বড় সংখ্যার কিছু একটা সামান্য অংশ নিয়ে আমরা কাজ করতে পারো। যেমন সাপোজ ধরো তোমার 20 আছে, আমি 20 ধরো একটা ভগ্নাংশ নেব, সেটা কি হবে, ধরো 20 এর 5/3 অংশ, 20 এর 5/3 অংশ। তাহলে এখানে আমরা একটা স্বাভাবিক সংখ্যার একটা অংশ নিয়ে এখানে কাজ করছি। এটার মানে কি, এই 20 এর 3/5 অংশ বা 5/3 অংশ কথাটার মানে কি, বা এটাকে গাণিতিক ভাবে আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে গাণিতিক ভাবে আমরা লিখতে পারি এরকম ভাবে 20 × 3/5, 20 × 3/5। তার মানে আমার যে এইটা আছে ভাষায় যখন আমরা লিখছি, ভাষায় এর কথাটা যেটা আছে সেটাকে গাণিতিক ভাবে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি, ইনটু দিয়ে। তার মানে ভাষাগত ভাবে এর কথাটা যেটা আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো গাণিতিক ভাবে কিভাবে, ইনটু চিহ্নটা দিয়ে। এবার ইনটু আমরা শিখে গেছি স্বাভাবিক সংখ্যার সাথে ভগ্নাংশ কিভাবে ইনটু করে, কিভাবে করবো, উপরেরটা সাথে উপরেরটা। দ্যাট মিনস 20 × 3/5। তো 5 দিয়ে আমি 20 কে কাটলে কত আসে, 4 × 3 12। তার মানে 20 এর 5/3 অংশ মান কত হবে, 12 হবে। এটাকে আমরা এরকম ভাবে বলতে পারি যে 20 যেটা আছে সেই 20টাকে 5টা সমান ভাগে ভাগ করার পরে সেখান থেকে 3টে ভাগকে আমরা নিয়েছি। 20 ধরো তোমার কাছে 20 বল আছে, এবার এই 20 বলটাকে তুমি 5টা সমান ভাগে ভাগ করো, তাহলে প্রত্যেকটা ভাগে কয়টা করে বল আসবে, 4টা করে বল আসবে। তোমার ধরো 20 বল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে এখানে টোটাল 20টা বল আছে, এই 20 বলটাকে সমান আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি, 1 2 3 4 5। এবার এই 5টা ভাগে 5 ভাগের কত অংশ চেয়েছে, 3 অংশ চেয়েছে। তো এই 5টা ভাগের থেকে আমি কয়টা ভাগ নেবো, 3টা ভাগ নেবো। তাহলে 3টা ভাগ কোনটা কোনটা হবে, এই এতটুকু হবে। তাহলে এবার দেখো এখানে বড়ের সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার আনসার কত এসেছিল, 12। তাহলে যেটা ভাষায় বলেছিল যে 20 এর 5/3 অংশ, অর্থাৎ 20টাকে 5টি সমান ভাগে ভাগ করার পরে সেখান থেকে 3টে ভাগকে আমার নিতে হবে। তো সেভাবে করার পরে আমার আনসার কত এসেছে, 12 এসেছে। আর আমাদের যে গাণিতিক হিসাব পেয়েছিলাম সেই গাণিতিক হিসাবে করে আমি কি দেখেছি যে আমার আনসার কত এসেছে, 12 এসেছে। তাহলে আমার এত পরিশ্রম করে এইভাবে আমার অঙ্কটা করার কোনো দরকার নেই। আমরা জাস্ট এর জন্য কি বসিয়ে দেবো, ইনটু বা গুণ চিহ্ন বসিয়ে দেবো, তারপর গুণ করে যে আনসারটা আসে সেটাই আমার আনসার হবে। তাহলে আমরা অপারেটর কি সেটা সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিলাম। নেক্সট হচ্ছে যে দুটো ভগ্নাংশ যদি থাকে তাহলে এই দুটো ভগ্নাংশকে আমরা কিভাবে গুণ করব। দুটো ভগ্নাংশ আছে, ধরো এরকম 2/7 × 3/5। ঠিক একই হিসাব স্বাভাবিক সংখ্যার সময় আমার একটা স্বাভাবিক সংখ্যা ছিল যার জন্য নিচের যে সংখ্যা ছিল সেটা একটাই ছিল এবং তার জন্য নিচের সংখ্যাটা আনচেঞ্জ ছিল। কিন্তু এবার দুটো ভগ্নাংশ, তার মানে এখানে নিচের দুটো সংখ্যা আছে, উপরের দুটো সংখ্যা আছে। তো এই দুটো ভগ্নাংশকে গুণ করা যে কথা হবে, উপরের সংখ্যা দুটোকে আলাদাভাবে গুণ ডিভাইডেড বাই নিচের সংখ্যা দুটোকে আলাদাভাবে গুণ, সেম কথা হবে। অর্থাৎ এটার আনসার কত হবে, উপরের গুলো ইন্টু করে 2 × 3 আর নিচের গুলো ইন্টু করে দ্যাট ইজ 7 × 5, কত আসে 6/35। তাহলে এইভাবে আমরা দুটো ভগ্নাংশের মধ্যে গুণ করতে পারি। তবে গুণফলটাকে যদি আমরা সূত্রের আকারে লিখতে চাই তাহলে কি হবে, সাপোজ একটি ভগ্নাংশ a/b ইন্টু আরেকটি ভগ্নাংশ ধরো c/d। তাহলে এবার এটাকে গুণ করলে কি হবে, উপরে গুণ করলে কি হবে, a × c ac, b × d bd। তাহলে a/b × c/d আনসার কি হচ্ছে, ac/bd। তাহলে আমরা যে কোনো দুটো ভগ্নাংশের এইরকম ভাবে গুণ করে নিতে পারবো।
আসো এবার তাহলে এই গুণ যে শিখলাম আমরা, গুণের মধ্যে যে 3টা পার্ট শিখলাম, এই 3টা পার্টের উপর কিছু অ্যাপ্লিকেশন অর্থাৎ কিছু সমস্যার আমরা সমাধান করে নিচ্ছি। ধরো গুণফল নির্ণয় করতে বলেছে, কিছু ফল নির্ণয় করো। রোমান 1 সাপোজ দিয়েছে 5/16 ইন্টু 7/4, 5/16 ইন্টু 7/4। তাহলে আমরা এই দুটো ভগ্নাংশকে গুণ করতে হবে। গুণ করার নিয়ম কি পেয়েছিলাম, যে উপরের গুলো আলাদাভাবে গুণ করবো, নিচের গুলো আলাদাভাবে গুণ করবো। তাহলে গুণ করলে কি আসছে, 5 ইন্টু 7/6 ইন্টু 4, দ্যাট ইজ 35/64। তাহলে 5/16 ইন্টু 7/4 আনসার কত, 35/64। আসো আরেকটা অঙ্ক করে নিই। 2 নম্বর, 5 সমস্ত 6/5 ইন্টু 3 সমস্ত 7/3। তো এখানে দেখো আমরা যে গুণগুলো শিখেছিলাম সেগুলো দুটো ভগ্নাংশের মধ্যে যে গুণের হিসাবটা আমরা দেখেছিলাম সেটা আইদার প্রকৃত ভগ্নাংশ অথবা অপ্রকৃত ভগ্নাংশ। আমরা ক্লাস 6 পেয়েছিলাম যে ভগ্নাংশ 3টা ভাগ আছে, কি কি, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। তা আমরা গুণের যে হিসাবটা পেয়েছিলাম সেখানে এত বাই এত, মানে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, তাহলে সেইটা আইদার প্রকৃত হবে অথবা অপ্রকৃত হবে। তার মানে উপরের সংখ্যাটা যদি ছোট হয় তাহলে প্রকৃত ভগ্নাংশ, আর উপরেরটা যদি বড় হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের আমরা কিন্তু গুণের এখনো অব্দি কোনো নিয়ম পাইনি। তো এখানে যে দুটো সংখ্যা দিয়েছে, যে ভগ্নাংশ দুটো দিয়েছে, দুটো ভগ্নাংশই কি আমার মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ থাকলে আমরা কিভাবে গুণ করব? তো আমরা ক্লাস 6 অলরেডি পেয়েছি মিশ্র ভগ্নাংশকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। তাহলে আমরা যদি এই মিশ্র ভগ্নাংশ দুটোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করে দেই, তারপরে যে ভগ্নাংশের গুণের নিয়ম পেয়েছি আমরা, সেই নিয়ম অনুসারে তাহলে গুণ করে নিতে পারবো। তাহলে আমার প্রথম কাজ হলো এই মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশ দুটোকে আমি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করছি। প্রথম 5 সমস্ত 6/5। এবার এটা কনভার্সনের নিয়মটা কি ছিল, জাস্ট আমি আরেকবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। নিয়ম ছিল যে সমস্ত যে অংশটা আছে, অর্থাৎ স্বাভাবিক যে অংশ, স্বাভাবিক সংখ্যার যে অংশটা আছে, সেটার সাথে আমি ইন্টু করব নিচের সংখ্যাটাকে, তারপর এই গুণফলটার সাথে উপরের সংখ্যাটা প্লাস করব। আরেকবার বলে দিচ্ছি, সমস্ত অংশটার সাথে নিচের অংশটা যেটা আছে সেটার গুণ, সেই গুণফলটার সাথে উপরের অংশটা যোগ, আর নিচে যা আছে সেটাই থাকবে। তাহলে এখানে প্রথম নিচে কত আছে, 6, তাহলে নিচে 6 থাকবে। উপরে কত হবে, নিয়ম কি বলেছি, সমস্ত অংশের সাথে নিচেরটার গুণ। তো 5 ইন্টু 6 কত, 30। এই গুণফলটার সাথে উপরের অংশটা যোগ। গুণফল কত ছিল আমার, 30, উপরে কত আছে 5, তাহলে 30 সাথে কি হবে 5 প্লাস করব, তাহলে কি হবে 35। ঠিক একইভাবে তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে পারি। তাহলে এখানে নিচে কত আছে 7, তাহলে নিচে 7 নিয়েছে, উপরে কত আসবে 3 ইন্টু 7, দ্যাট ইজ 21, প্লাস করবো কত 3, তো 21 এর সাথে 3 প্লাস করলে কত আসে 24, ইকুয়ালস টু 35 ইন্টু 24/6 ইন্টু 7। এবার দেখো আমরা এখানে ইচ্ছা করলে আমরা জানি উপরে নিচে কাটাকাটি করতে পারি। আমরা ভাগ শিখেছি, সে ভাগ অনুসারে উপরে নিচে আমরা কাটাকাটি করতে পারি। কিভাবে কাটাতে পারি, দেখো এখানে 6 আছে, 6 দিয়ে 24 কে কাটা যায়। তাহলে 6 দিয়ে 24 কে কাটলে কত আসে, 4 6 24, তাহলে 6 দিয়ে আমরা যখন 24 কে কাটবো আনসার কত আসবে 4। ঠিক একইভাবে 7 দিয়ে 35 কে কাটা যায়, কত 5 7 35, তাহলে 7 দিয়ে 35 কে কাটলে কত আসে 5, তাহলে আলটিমেটলি আমার থাকে কত 5 ইন্টু 4, দ্যাট ইজ 20।
তাহলে এই দুটো ভগ্নাংশের গুণফল আনসার কি এসেছে? 20 এসেছে। দেখো এখানে একটা মজার ব্যাপার হয়েছে যে দুটো ভগ্নাংশকে গুণ করার পরে এতক্ষণ অব্দি আমরা যে সমস্যাগুলো সমাধান করেছি, তোমার বোর্ডের উপরে যেটা করানো আছে বা এর আগে আমি যে এক্সাম্পল গুলো দিয়েছি সেগুলোর মধ্যে দেখেছিলাম যে দুটো ভগ্নাংশকে যখন আমরা ইন্টু করেছি আনসার ভগ্নাংশ এসেছে। তার মানে এরকম একটা ধারণা আমাদের মধ্যে আসতে পারে যে দুটো ভগ্নাংশের গুণফল সবসময় ভগ্নাংশ হবে। যদি কারো এই ধারণাটা এসে থাকে তাহলে ধারণাটা ভুল। কিভাবে? আমরা এখন যে উদাহরণটা পেয়েছি সেই উদাহরণটার মধ্যে আমরা দেখে নিচ্ছি যে এখানে দুটো ভগ্নাংশ আমরা গুণ করেছি, আনসার কি এসেছে? 20, একটি অখণ্ড সংখ্যা। তার মানে দুটো ভগ্নাংশকে গুণ করলে আনসার সবসময় ভগ্নাংশ হবে এমন কোনো কথা নেই। দুটো ভগ্নাংশের গুণফল আমাদের অখণ্ড সংখ্যা আসতে পারে, যেমন এই ক্ষেত্রে আমার দুটো ভগ্নাংশের গুণফল কি এসেছে? একটি অখণ্ড সংখ্যা এসেছে। তাহলে এরকম আরো একটা দুটো উদাহরণ আমরা আসা দেখি। 13 ধরো 7 হোল 1/2 ইন্টু 9/11 আছে, 9/11। এখানে দেখো যে উদাহরণটা আছে, যে দুটো ভগ্নাংশ আমরা এখানে নিয়েছি সেই দুটো ভগ্নাংশের মধ্যে একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা মিশ্র ভগ্নাংশ। আমার আগের উদাহরণটার মধ্যে দুটোই আমার মিশ্র ভগ্নাংশ ছিল, তার জন্য আমি দুটো মিশ্র ভগ্নাংশ কি আগে অপ্রকৃত ভগ্নাংশ কনভার্ট করেছি। কিন্তু এই ক্ষেত্রে আমার জাস্ট একটা মিশ্র ভগ্নাংশ আছে, তার মানে আমি এই একটি যে মিশ্র ভগ্নাংশটা আছে সেটাকে আমার কনভার্ট করলে হবে। তাহলে 7 হোল 1/2 কে যদি আমরা ভাঙি ঠিক আগের নিয়মে, নিচে 2 আসবে, উপরে কত হবে? 7 into 2 14 প্লাস 1 that is 15 into 9/11 equals to কত আসবে? 15 into 9/2 into 11। তো আগের অঙ্কটা তো দেখেছিলাম এরকম করার পরে আমাদের উপরে নিচে কিছু কাটাকাটি গিয়েছিল, কিন্তু এই ক্ষেত্রে কাটাকাটি যাবে না, কারণ 2 দিয়ে 15 বা 9 কোনোটাকে যায় না, 11 দিয়ে যায় না। তাহলে আমরা ডাইরেক্ট গুণ করে ফেলবো। তাহলে 2 into 11 কত আসছে? 22, আর 9 into 5 কত আসছে? 135। তাহলে 7 হোল 1/2 into 9/11 আনসার কত আসছে? 135/22। আসো নেক্সট আমরা আরো কিছু উদাহরণ করে নিচ্ছি। এটা গেল কি আমাদের যদি দুটো ভগ্নাংশ দেয়। এবার সাপোজ ধরো 3টে ভগ্নাংশ দিয়েছে, তাহলে হয়তো বা দেখতে মনে হবে যে অনেকটা কঠিন মনে হচ্ছে, কিন্তু কোনো কঠিন না। দুটো ভগ্নাংশের গুণফলটা আমরা যেভাবে বের করেছি ঠিক 3টে ভগ্নাংশ থাকলেও আমরা ঠিক একইভাবে এই গুণফলটা নির্ণয় করতে পারবো। তো আসো আমরা একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। 24/2 15/14 into 35/36। তাহলে আমরা দুটো ভগ্নাংশ থাকলে যেভাবে গুণ করতাম 3টি ভগ্নাংশ থাকলে ঠিক একইভাবে গুণ করবো। তো গুণের নিয়মটা কি? উপরের সংখ্যাগুলোকে উপরে গুণ, নিচের সংখ্যাগুলোকে নিচে গুণ। তো উপরের সংখ্যাগুলো কে কে আছে? 24 into 15 into 35, নিচে কত আছে? 25 into 14 into 36। এবার দেখো উপরে নিচে কিছু কিছু আমার কাটাকাটি যাচ্ছে, তাহলে আগে আমরা সেই কাটাকাটিটা করে নেব। যেমন 24 কে আমরা 6 দিয়ে কাটতে পারি, আবার 36 কে 6 দিয়ে কাটতে পারি, অ্যাকচুয়ালি 12 দিয়ে কাটতে পারি। আমি ইচ্ছে করে একটু ছোট ছোট সংখ্যা দিয়ে কাটছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো 6 দিয়ে 24 কে কাটলে কত হবে? 4, আর 6 দিয়ে 36 কে কাটলে কত হবে? 6। আবার 4 কে 2 দিয়ে কাটলে 2, 6 কে 3। আবার 2 দিয়ে দেখো 14 কে আমরা কাটতে পারছি, তাহলে 2 দিয়ে 14 কে যদি কাটি কত আসে? 7। 7 দিয়ে আবার 35 কে কাটতে পারছি, 7 দিয়ে 35 কে কাটলে কত আসবে? 5। আবার এই 5 দিয়ে 25 কে কাটতে পারছি, তাহলে 5 দিয়ে 25 কে কাটলে কত আসবে? 5। আবার 5 দিয়ে কে আছে উপরে? 15, 15টাকে 5 দিয়ে কাটতে পারছি,
তো 5 দিয়ে 15 কে কাটলে কত আসবে 3, আবার 3 দিয়ে 3 কে কাটা যায়। তাহলে দেখো আলটিমেটলি আমার উপরে সবগুলি সংখ্যা কাটা হয়ে গেছে, নিচে সবগুলি সংখ্যা কাটা হয়ে গেছে। এই যে কাটাকাটিটা আমরা করেছি সেটা কিসের কাটাকাটি? গুণ ভাগের কাটাকাটি। গুণ ভাগের কাটাকাটি করলে মনে রাখবে যখন সম্পূর্ণটা কেটে যায় তখন আনসার কত আসবে 1, আর যদি প্লাস মাইনাসের কাটাকাটি হয় তাহলে আনসার আসবে 0। এই জায়গাটাতে অনেকের একটা মিসকনসেপশন থেকে যায় যে তারা 5 কে 5 দিয়ে, ধরো এরকম আছে 5/5 কেটে আনসার 0 লিখে ফেলে। এটা কিন্তু ভুল। 5 কে 5 দিয়ে, এখানে 5 কে 5 দিয়ে কেটেছি, দ্যাট মিনস আমি 5 কে 5 দিয়ে ভাগ করেছি। 5 কে যখন 5 দিয়ে ভাগ করবে আনসার কখনো 0 হবে না, আনসার কত হবে 1। তাহলে এটা ভুল, আমার এখানে আনসার কত আসবে 1। যদি আমার এরকম হতো 5 - 5, 5 থেকে 5 বিয়োগ করছি, তখন আমার আনসার কত আসবে? তখন আনসার আসবে 0। এই জিনিসটা খেয়াল রাখবে যে ভাগের সময় যে কাটাকাটি সেটাতে আনসার কি আসে 1, আর বিয়োগের সময় কাটাকাটিতে আনসার কত আসে 0। তাহলে এখানে আমি গুণ ভাগের কাটাকাটি করে উপরের এবং নিচে সবগুলো সংখ্যা কেটে ফেলেছি, তাহলে আমার আনসার কত আসবে? আনসার আসবে 1। তাহলে এই এত বড় অঙ্কটার একদম ছোট্ট একটা আনসার কত 1 চলে এসে। আসুন এবার কিছু সমস্যা করে নিচ্ছি। তো এটা গেল ভগ্নাংশের ডাইরেক্ট গুণ কিভাবে করব। এবার আমরা দেখেছিলাম যে ওই অপারেটর যেটা, সেই অপারেটরের কিছু আমরা করে নিচ্ছি। 36 এর 3/4 অংশ, তার কি বলেছে, তারা বের করতে বলেছে আমাকে 36 এর 3/4 অংশ কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো 36 এর 3/4 আমরা দেখেছিলাম এই সংখ্যা, এইগুলিকে আমরা বড় আকারে দেখেছিলাম ভাগ করে, যে এটাকে আমরা যদি গাণিতিক উপায়ে লিখে করে দিই তার আনসার সেম আসে, কিন্তু করতে অনেক সুবিধা হয়ে যায়। তাহলে এখানে আমরা গাণিতিক হিসেবে যদি করতে চাই তাহলে কি হবে, যে এর যেটা আছে সেটার জায়গায় কি আসে গুণ চিহ্ন বা ইন্টু, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 36 ইন্টু 3/4। তাহলে হিসাব করলে কত আসে 36 ইন্টু 3/4, 4 দিয়ে 36 কে কাটা যায়, কত হবে 9, 9 ইন্টু 3 27। তাহলে 36 এর 3/4 অংশ বা 4/3 অংশ মান কত পেলাম 27। আসো আর এক দুটো দেখে নিচ্ছি। 2 নম্বর 330 টাকার 4/11 অংশ, 330 টাকার 11/4 অংশ, এটার মান কত আমাকে বের করতে বলেছে। তাহলে সেম অবস্থা টাকার মানে কি এর, টাকার এত অংশ, টাকার এটাকে টাকাটা আমি, টাকাটা কি একটা ইউনিট, ইউনিটটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 330 এর সংখ্যা হিসাবে যদি বলি তাহলে কি হবে 330 এর 11/4 অংশ। তো এর মানে আমরা গাণিতিক হিসেবে কি বলবো, এর মানে ইন্টু, তাহলে টাকার কথাটা তুলে আমরা কি লিখে দিচ্ছি 330 ইন্টু 4/11 ইকুয়ালস টু 330 ইন্টু 4/11, কাটাকাটি করলে 11 দিয়ে 30 ইন্টু করলে 30 ইন্টু 4 কত আসবে 120। তাহলে 330 টাকার 11/4 অংশের মান কত 120। কি হবে, আগের গুলো সংখ্যা ছিল, এখন যেহেতু এটা আমার সংখ্যা না, একটা একক আছে, সংখ্যা ঠিক আছে কিন্তু সাথে একক আছে, মানে এটা একটা টাকার পরিমাণ, তাহলে সাথে আমার এককটা লিখে দিতে হবে। তার মানে এখানে আমার 120 টাকা হবে। তাহলে 330 টাকার 11/4 অংশের মান কত 120 টাকা। টাকার অংশ তো টাকাই হবে, তার জন্য এখানে যে ইউনিটটা থাকবে সেই ইউনিটটা এখানেও চলে আসবে। আসো নেক্সট আরেকটা সমস্যা করে নিচ্ছি। তিন নম্বর
1 ঘন্টার 6/5 অংশ। 1 ঘন্টার 6/5 অংশ। এবার আমি যদি এটাকে করি তাহলে কি আসবে, 1 ঘন্টার, তাহলে 1 × 5/6, 1 × 5/6 কি ঘন্টা, ঠিক আছে না? আমি যদি এখানে 1 ঘন্টা এর আছে, তা এর জন্য ইন্টু হয়েছে, আর এককটা কি ঘন্টা আছে, তার জন্য আমরা ঘন্টা লিখে দিয়েছি। এবার দেখো এখানে যখন আমরা করবো তাহলে আমার কিচ্ছু কাটাকাটি হচ্ছে না, 1 দিয়ে এটাকে ইন্টু করলে সেমই থাকবে, ভগ্নাংশ আসবে আনসার। তা আমরা ইচ্ছা করলে এই ভগ্নাংশের যে আনসার গুলো আছে সেগুলোকে একটা পূর্ণ সংখ্যায় হয়তো বা কনভার্ট করতে পারি। কিভাবে? যেহেতু আমার একক আছে এখানে, আমরা কি করব, যে এককটা আছে সেটা থেকে যে এককটা থাকবে তার থেকে ছোট এককে এটাকে কনভার্ট করে দেব। ছোট এককে কনভার্ট করলে কি হবে, যে এখানে কাটাকাটি যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে ঘন্টার ছোট একক কি আছে, মিনিট আছে, সেকেন্ড আছে, তাহলে আইদার মিনিটে নিয়ে যাও বা সেকেন্ডে নিয়ে যাও। তো মিনিটে সেকেন্ডে একটু বেশি গুণ করতে হয়, মিনিটে একটু কম, তো প্রথমে আমি মিনিটে আগে কনভার্ট করি। তো ঘন্টাকে মিনিটে কনভার্ট করার নিয়ম কি ছিল, 1 ঘন্টা সমান সমান কত মিনিট, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 60 মিনিট। তাহলে আমি যখন ঘন্টাকে মিনিটে কনভার্ট করব, অর্থাৎ বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, বড় একক থেকে ছোট এককে যখন যাবে তখন কি হয়, নিয়ম গুণ করতে হয়। আর যদি ছোট একক থেকে বড় এককে যাও তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এখানে আমরা বড় একক থেকে ছোট এককে যাব, তার মানে আমার কি করতে হবে, গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে, সেটা হচ্ছে ঘন্টা এবং মিনিটের সম্পর্কটার উপর নির্ভর করবে। তো ঘন্টা এবং মিনিটের সম্পর্ক আমরা কি বলেছিলাম, 1 ঘন্টা সমান সমান 30 মিনিট, 60 মিনিট। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তার মানে এই ঘন্টাটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে আমাকে কত দিয়ে ইন্টু করতে হবে, 60 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে এখানে আমি 61 এর জায়গায় কত লিখে দেবো, 60 × 5/6, এটা কি মিনিট। এখন আমি 60 দিয়ে যেহেতু ইন্টু করেছি, তাহলে আমার ঘন্টাটা যে একক ঘন্টা ছিল সেটা কনভার্ট হয়ে গিয়েছে কিসে, মিনিটে কনভার্ট হয়ে গেছে। তাহলে এবার আগের মধ্যে হিসাব করে নাও, 60 × 5/6, এটা কি মিনিট। 6 দিয়ে 60 কে কাটলে 10, দ্যাট ইজ 50 মিনিট। তাহলে আমার 1 ঘন্টার 6/5 অংশকে আমরা কিসে নিয়েছি, মিনিটে নিয়েছি, এবং মিনিটে এটা আনসার কি এসেছে, 50 মিনিট। তাহলে এটা আমরা দেখে নিলাম। আরো 1-2টি সমস্যার সমাধান করি। তাহলে আমরা যে অপারেটর এবং ভগ্নাংশের ডাইরেক্ট যে গুণ আছে সেটি সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। এবার আসো কিছু ওয়ার্ড প্রবলেম, অর্থাৎ কিছু প্রশ্ন অঙ্ক আমরা করে নিচ্ছি গুণের উপর। তো প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, প্রতি কেজি আপেলের দাম, প্রতি কেজি আপেলের দাম 36 সমস্ত 5/4 টাকা হলে 7.5 কেজি আপেলের দাম কত। প্রতি কেজি আপেলের দাম 36 সমস্ত 5/4 টাকা হলে 7.5 কেজি, অর্থাৎ 7 সমস্ত 2/1 কেজি আপেলের দাম কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো 1 কেজি আপেলের দাম আমাকে দিয়ে দিয়েছে, বের করতে বলেছে এত কেজি আপেলের দাম। তাহলে এখানে আমার কোশ্চেন কি দিয়েছে, 1 কেজি আপেলের, 1 কেজি আপেলের দাম কত হবে, 36 সমস্ত 5/4 টাকা। তো এটাকে আমি কি করছি, এটা কি ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ আছে। আমরা দেখেছি আমাদের ক্যালকুলেশন করার সময় মিশ্র ভগ্নাংশটাকে কনভার্ট করে নিতে হয়। তাহলে এখানে আমি মিশ্র ভগ্নাংশটাকে একটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিচ্ছি।
তো নিয়ম কি ছিল, নিচে যেটা সেটাই, উপরে কি হবে 5 into 36, তো 5 into 36 করলে কত আছে 180 প্লাস 4 184 টাকা। তাহলে 1 কেজি আপেলের দাম আমি পেয়েছি 184/5 টাকা। আমাকে বের করতে বলেছে 7.5 কেজি, তাহলে সুতরাং 7.5 কেজি আপেলের দাম, 1 কেজি আপেলের দাম যা হবে 7.5 কেজি আপেলের দাম তার থেকে বেশি হবে না কম হবে? অবভিয়াসলি বেশি হবে। 1 কেজি আপেলের যত হবে 2 কেজি আপেলের দাম তার থেকে একটু বেশি, 3 কেজি আপেলের দাম একটু বেশি, এরকম ভাবে এখানে 7.5 7.5 কেজি আপেলের দাম আরো বেশি হবে। তাহলে আমরা সবসময় মনে রাখবে এখানে যখন আমরা কিছু বেশিতে যাব তখন কি করবে ইনটু, আর কমে গেলে ডিভাইড। তো এখানে আমি বেশিতে যাচ্ছি তাহলে আমার ইনটু হবে, তার মানে এখানে যে টাকাটা আছে 184/5 এটার সাথে ইনটু করবো কত এখানে যেটা আছে অর্থাৎ 7.5, তাহলে 7.5। তাহলে এখানে মিশ্র হয়ে গেছে, তো মিশ্রটাকে আমি কি করছি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে দিচ্ছি। 7 দুগুণে 14 আর 1 15/2 টাকা ইকুয়ালস টু 184 into 15/5 into 2। তো 5 দিয়ে 15 কে কাটলে কত আসে 3, 2 দিয়ে 92, তো এবার ইন্টু করে দাও টাকা। তাহলে আমার কত আসলো 276 টাকা। তার মানে 7.5 কেজি আপেলের দাম আমার কত আসছে 276 টাকা। তাহলে এই কোশ্চেনটার আনসার আমরা করে নিলাম। আসো আরেকটি কোশ্চেনের আনসার করে নিচ্ছি। কোন ক্লাসে ছাত্রছাত্রীর মধ্যে 4/7 অংশ ছাত্র হলে ছাত্রের সংখ্যা কত? আমার একটি ক্লাসের টোটাল ছাত্রছাত্রী কতজন আছে সেটা আমাকে এখানে দিয়ে দিয়েছে কত 49 জন। আমি বলে দিয়েছি 49 যে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে 7/4 অংশ হলো ছাত্র। আমার টোটাল 49 ছাত্রছাত্রীর মধ্যে 7/4 অংশ হলো ছাত্র। তাহলে ছাত্রের সংখ্যা কত বের করতে বলেছে। তো প্রথম আমি এখান থেকে 7/4 অংশ হিসেবে আমি ছাত্রের সংখ্যা বের করতে পারবো। তারপর ছাত্রের সংখ্যাটাকে আমি মোট ছাত্রছাত্রীর সংখ্যা থেকে যদি বিয়োগ করে দিই তাহলে আমার ছাত্রীর সংখ্যা চলে আসবে। তার মানে এই অঙ্কটার মধ্যে আমার প্রথম আগে ছাত্রের সংখ্যা আমি বের করব, তারপর ছাত্রীর সংখ্যা বের করব। তবে এটার জন্য আমার এখানে মোট ছাত্র সংখ্যা কত দিয়েছেন, মোট ছাত্রছাত্রী সংখ্যা দিয়েছে কত 49। এবার ছাত্রের সংখ্যা তাহলে আমি প্রথম বের করবো বলেছিলাম, তাহলে ছাত্রের সংখ্যা দেখো আমরা যেটা ভগ্নাংশের যে অপারেটরটা শিখেছিলাম সেইটা এখন ইউজ করব। ছাত্রের সংখ্যা কি বলেছে 4/7 অংশ কার মোট ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী কত 49। তার মানে ছাত্রের সংখ্যা হচ্ছে এই 49 এর 4/7 অংশ। তার মানে আমি ছাত্রের সংখ্যা কিভাবে লিখতে পারি 49 এর মোট মানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত 49, তাহলে মোট ছাত্রছাত্রীর অংশ, তাহলে 49 এর কত অংশ 4/7 অংশ ইকুয়ালস টু। তা আমরা দেখেছিলাম এর গাণিতিক রূপটা কি, এর থাকলে গাণিতিক ভাবে আমরা এটাকে কি লিখতে পারি ইনটু আকারে লিখতে পারি। তাহলে 49 এর মানে ইনটু হয়ে যাবে কত হবে 4/7। এবার এটাকে ইনটু করো
49 into 4 by 7, 7 দিয়ে 49 কে কাটলে 7, 7 into 4 28 জন। তাহলে আমার মোট ছাত্রের সংখ্যা কত আসছে 28, আর টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল 49। তাহলে বাকি ছাত্রের সংখ্যা কি হবে, মোট ছাত্রছাত্রীর থেকে আমরা যদি ছাত্রের সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে আমরা ছাত্রীর সংখ্যা পেয়ে যাব। তাহলে ছাত্রীর সংখ্যা, সুতরাং ছাত্রীর সংখ্যা কত হবে 49 minus 28, that is 21 জন। তাহলে আমার মোট এই ক্লাসে মোট 49 ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রীর সংখ্যা আমরা কত পেলাম 21 জন, অর্থাৎ 21 জন আমরা ছাত্রী পেয়েছি। ঠিক একইভাবে এরকম আরো যদি কোনো ওয়ার্ড প্রবলেম দেয় সেগুলো আমরা ঠিক একইভাবে আমরা সেই সমস্যাগুলোর সমাধান করতে পারবো। আসো আর একটা উদাহরণ আমরা একটু দেখে নিচ্ছি। ধরো তার বের করতে বলেছে এক দিনের 3/8 অংশ কত ঘন্টা হবে। দেখো এখানে কোশ্চেনটার মধ্যে বলে দিয়েছে যে একদিনের কত অংশ 3/8 ঘন্টা হবে। তার মানে আমার এখানে যে দিনটা আছে সেই দিনটাকে আগে কিসে নিতে হবে, ঘন্টাতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা যদি লিখি 1 দিনের 3/8 অংশ ইকুয়ালস টু কি হবে, দিন এর কথাটা আছে, তার মানে কি হবে, এর কথাটা তুলে আমরা এখানে কি দেব, ইন্টু দেব। তাহলে 1 ইন্টু 3/8 কি এককটা কি হবে, এককটা হবে কত দিন, কারণ এখানে দিনের অংশ বলেছে। কিন্তু আমাকে কোশ্চেনে তারা কি বলেছে, দিনের হিসেবে বের করতে বলেছে না ঘন্টার হিসেবে বের করতে বলেছে আমাকে ঘন্টার হিসেবে বের করতে। তাহলে প্রথম কাজ আমরা দিনটাকে ঘন্টাতে কনভার্ট করব। এবার দিন থেকে ঘন্টার এককটা কি ছোট, তার মানে আমরা ইন্টু করতে হবে। কত দিয়ে ইন্টু করবো সেটা ডিপেন্ড করবে দিন এবং ঘন্টার যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাতে। তো দিন এবং ঘন্টার মধ্যে সম্পর্ক কি আছে, একদিন সময় সমান আমরা কি জানি 24 ঘন্টা, তার মানে এখানে আমরা কত দিয়ে ইন্টু করবো 24 দিয়ে। তাহলে 1 এর জায়গায় 24 বসিয়ে দিচ্ছি, 24 ইন্টু 3/8 কি ঘন্টা। যেই মাত্র আমি 24 দিয়ে ইন্টু করে ফেলেছি সাথে সাথে আমার এককটা কি হয়েছে, দিন থেকে ঘন্টাতে কনভার্ট হয়ে গেছে। এবার নর্মাল যেভাবে আমরা ভগ্নাংশ ইন্টু করি কিভাবে, 24 ইন্টু 3/8 ঘন্টা। তো 8 দিয়ে দেখুন 24 কে আমরা কাটতে পারি, 8 দিয়ে 24 কে কাটলে কত আসবে 3 ইকুয়ালস টু 3 ইন্টু 3 কত 9 ঘন্টা। তাহলে একদিনের 8/3 অংশের মান কত 9 ঘন্টা। তাহলে যেহেতু আমাদের ঘন্টাতে বের করতে বলেছিল তার জন্য আমরা এখানে 24 দিয়ে ইন্টু করে এটা ঘন্টাতে কনভার্ট করে দিয়েছি। তাহলে এখানে অবধি আমরা ভগ্নাংশে, আমরা ক্লাস 6 ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো শিখে নিয়েছিলাম। আজকে আমরা তাহলে ভগ্নাংশের গুণ কিভাবে করে, ভগ্নাংশের গুণের যে মোট 3টা প্রকার ছিল, যে একটা স্বাভাবিক সংখ্যার সাথে ভগ্নাংশের গুণ কিভাবে করব, ভগ্নাংশের অপারেটরটা কি এবং দুটি ভগ্নাংশের গুণ কি সেটি সম্পর্কে আমরা সুস্পষ্ট একটা ধারণা আমরা নিয়ে নিয়েছি। এবং শুধু সুস্পষ্ট ধারণা না, এটার উপর বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো তোমাদের বইয়ে আছে তার বিভিন্ন সমস্যাগুলো তুলেও আমরা এখানে আলোচনা করে নিয়েছি। তাহলে ভগ্নাংশের গুণ সম্পর্কে আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকার কথা না। এবার আমরা বাকি রয়েছে কি ভগ্নাংশের ভাগ, সেটা আগামী ক্লাসে আমরা ভগ্নাংশের ভাগ কিভাবে করে সেটা নিয়ে আলোচনা করব। তো তখন দেখবে শুধু ভগ্নাংশের ভাগ নয়, তার সাথে অনন্যক বলে একটা কথা আছে, যে অনন্যক সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে যাবে। তাহলে আগামী ক্লাসে আমরা ভগ্নাংশের ভাগ কিভাবে করে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বা অন্য যে কোনো সংখ্যার ক্ষেত্রে
এমন জিনিসটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে তাহলে এখানে আমাদের ক্লাস শেষ করছি, তোমরা বাড়িতে গুণ নিয়ে আলোচনা করো।